দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে। কাজে এই জিনিসগুলো খেয়াল করা দরকার আছে। দেশ চালানো একটা ছেলে খেলার বিষয় নয়। এখানে লক্ষ লক্ষ আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না। আওয়ামী লীগ আমাদের কখনো বন্ধু ছিল না। বারবার আমাদেরকে প্রতিঘাত করেছে, আমাদের দলকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসার পর আমাদের দলকে তারা ভাগ করে। সরকার আমাদের প্রোগ্রামকে ভয় পাইছে, ভয় নাই পেলে আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রাম এরা বাধা দেবে কেন? এরা অবশ্যই আমার জাতীয় পার্টি কাউন্ট করে। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল, দেশে উন্নয়নের কাজ করছে, আমাদের ভূমিকা অনেক। যে যাই কথাই বলুক, জাতীয় পার্টি বাংলাদেশের একটা ফ্যাক্টর, এটা বারবার মনে দিয়েছে। এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। দেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে, একটা অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। হয়তো এইরকম অবস্থায় চলতে থাকলে গৃহযুদ্ধের দিকেও যেতে পারে এবং সার্বিকভাবে একটা মানবিক বিপর্যয় হতে পারে সামনের দিকে বাংলাদেশে। কাজে এই জিনিসগুলো খেয়াল করা দরকার আছে। দেশ চালানো একটা ছেলে খেলার বিষয় নয়। এখানে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের জীবন মরণ সমস্যা। এখানে একটি সামান্য ভুলের জন্য কয়েক কোটি মানুষ মারা যেতে পারে। কাজে এইগুলো জিনিসকে নিয়ে ছেলে খেলার ব্যাপার নয়, এগুলো নিয়ে সাহিত্য করার ব্যাপার নয়, এগুলো নিয়ে কতগুলো বুলি আওড়ানোর ব্যাপার নয় যে আমি কয়েকটা বুলি দিয়ে দিলাম, কয়েকটা সেই থিওরি করে দিলাম আর দেশ ভালো হয়ে গেল। এত সহজ ব্যাপার নয়। দেশ আবেগ দিয়ে দেশ যুদ্ধ জয় করা যায়, আবেগ দিয়ে দেশ চালানো যায় না। দেশ চালানোর জন্য তার সেই ধরনের উপযুক্ততা লাগে, সেই ধরনের মনোভাব লাগে, সেই ধরনের দেশপ্রেম লাগে। এইসব জিনিস চিন্তা করেই সামনের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সবাইকে আমি দায়িত্বশীল, সবাইকে আমি এই কথাটা আবার বলতে চাই। দেশের ভালো যদি চান তাহলে দেশকে সকলকে মিলে দেশ চালানোর ব্যবস্থা করেন। বৈষম্য মুক্তভাবে সবাইকে কাজ করতে দিন, অন্যায়ভাবে কিছু করবেন না। বিচার যাদের করার বিচার করে শাস্তি দিবেন, বিচারের নামে প্রহসন করবেন না। অভিযুক্ত হলেই সে দোষী নয়, তাকে দোষী সাব্যস্ত করবেন না এবং তাকে হেনস্থা করার ব্যবস্থা করবেন না। অপমান আপনি যাকে করবেন সেই অপমান আপনার ঘরে আসবে কয়েকদিন পরে। আমরা চিরজীবন কি প্রতিহিংসা আর ঘৃণা নিয়ে এই সমাজকে টেনে নিয়ে যাবো? প্রতিদিন আমরা যাকে আপনি ঘৃণা করবেন সে কালকে আপনাকে ঘৃণা করবে, সবসময় আপনাকে ঘৃণা করবে এবং সেও প্রতিশোধ যখন নিতে চাইবেন সেও প্রতিশোধ নিতে চাইবে আপনার কাছে। আমরা কি চিরজীবন খালি হানাহানি করতে চাইবো? দেশ কি কোনো সময় সামনের দিকে যাবে না? দেশ কি কোনো সময় শান্তিতে থাকবে না? আজকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ অশান্তিতে বসবাস করছে, বেশিরভাগ মানুষ সঠিকভাবে ঘুমাতে পারছে না। রাষ্ট্র, সরকার এবং সরকারি দল একই ধরনের একটা অবস্থান, সেখানে জগা খিচুড়ি। আগে তো একটা ডিসিপ্লিন ছিল, এখন কোনো ডিসিপ্লিন নাই। কে কোথায় কী করছে কেউ জানে না। কিন্তু ওই রাষ্ট্রের সঙ্গে একটা দলও আছে এবং সেই দল, রাষ্ট্র এবং সরকার এক হয়ে গেছে এখন, এবং তারা এক একজন এক এক লাইনে কাজ করছে। আগে তো একসঙ্গে এক লাইনে কাজ করতো। তারপরে যেটা বলেন, এই পার্লামেন্ট তো এখন নাই, কাজে জবাবদিহিতার প্রশ্ন নেই। বিচার বিভাগ, আমি এটা বলতে চাই না, কিন্তু কথাটা হলো অনেক ভালো ভালো বিচারক আছেন, অনেক ন্যায়পরায়ণ বিচারক আছেন, আমি এটা অস্বীকার করি না। তারপরেও বিচার বিভাগ কি দলীয়করণের বাইরে গেছে? এখনো কি আমরা জানি না যে কে কোন বিচারক কিভাবে বিচার করবেন, কি রায় হবে? এগুলো কি বোঝা যায় না? এবং দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার হচ্ছে না। তাহলে আমরা কি অর্জন করলাম? আবার এত মানুষ জীবন দিল। এই জীবন দেওয়ার জন্য যারা দায়ী করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের বিচার আদায় করবে, সেটা ঠিক আছে, কিন্তু অর্জনটা কি হলো? কোনো কিছু কি আমরা অর্জন করতে পেরেছি? এবং এখন দেখেন বৈষম্যের স্থান কোথায় এসে দাঁড়িয়েছে। এখন যাকে পছন্দ নয় তাকে আমি শত্রুভাবে একটা শত্রুর সেন্টারে একটা জায়গায় চিহ্নিত করছি, নিজের ইচ্ছায়। কিছু লোক নিজের ইচ্ছায় তারা রাষ্ট্র হয়ে গেছে। তারা একই সঙ্গে সরকার, সরকারি দল এবং রাষ্ট্র যেমন ছিল এখনও তাই। রাষ্ট্রকে তারা পরিচালনা করছে সরকার এবং সরকারি দল, সব কিছু লোকের হাতে। এবং তারা কাকে বলবে যে তারা ফেসিবাদ বিরোধী, কাকে বলবে ফেসিবাদের দোসর, কাকে বলবে ফেসিবাদ, সেটা তাদের ইচ্ছা। এবং সেই ইচ্ছা তারা জনগণের উপর চাপিয়ে দিচ্ছে এবং তাদের উপর নির্যাতন করছে নির্মমভাবে, বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করছে। এবং সাধারণভাবে যে কাজগুলি তাদের করা দরকার, সাধারণভাবে মানুষের যে চাওয়া পাওয়া, সেটা আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না। আওয়ামী লীগ আমাদের কখনো বন্ধু ছিল না। বারবার আমাদেরকে প্রতিঘাত করেছে, আমাদের দলকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসার পর আমাদের দলকে তারা ভাগ করে। যত নির্যাতন অত্যাচার সহ্য করেও জাতীয় পার্টির হাল সেই দিন ছেড়ে দেয়নি। এরপরের প্রেক্ষাপট কি হয়েছে?
এরপরের প্রেক্ষাপট হোসেন মোহাম্মদ এরশাদ যখন জেলখানায়, এরপর 96-এর নির্বাচনেও আমরা একই রেজাল্ট করেছিলাম এবং আমরা 91 যেমন তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিলাম, 1996 সালের নির্বাচনেও আমরা তৃতীয় শক্তি শুধু হইনি, আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়েছিলাম, আমরা ক্ষমতার কারিগর হয়েছিলাম। সেই দিন এরশাদ সাহেব জেলখানায় ছিল, বিএনপি প্রস্তাব দিয়েছিল তাদের সমর্থন নিয়ে আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য। যদি সেই দিন আনোয়ার হোসেন মঞ্জু এবং মিজানুর রহমান চৌধুরী যদি সেই দিন জাতীয় পার্টির সাথে বেইমানি না করতো, আওয়ামী লীগের সাথে আমাদের দলকে বিক্রি না করতো, আজকের ইতিহাস, আজকের রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন রকম হতো। সেই দিন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে জেলখানায় রেখে যে ষড়যন্ত্র হয়েছে, এরপর এরশাদ সাহেব যখন জেলখানা থেকে বেরিয়ে আসে, এরপর আওয়ামী লীগের রূপ আমরা দেখতে পারি। আওয়ামী লীগ আমাদের কখনো বন্ধ ছিল না, বারবার আমাদেরকে প্রতিঘাত করেছে, আমাদের দলকে ধ্বংস করার চেষ্টা করেছে। আমাদের সাহায্য সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসার পর আমাদের দলকে তারা ভাগ করে, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে আমাদের দলের আরেকটি গ্রুপের তৈরি করে আমাদের শক্তিকে খর্ব করা হয়। কিন্তু তারপরও পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু দমে যাননি। তিনি সেই সময় জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে নিয়ে রাস্তায় নেমেছেন, হরতালের পক্ষে সমর্থন দিয়েছেন, মানুষের গণ আন্দোলনকে সমর্থন দিয়েছেন। ক্ষমতার মোহ ত্যাগ করে, আওয়ামী লীগের সঙ্গছে ত্যাগ করে তিনি সেই সময় 4 দলীয় জোট করেছিলেন। বিএনপি, জামাত ইসলামিক ঐক্য জোটকে নিয়ে উনি 4 দলীয় জোট করেন। আর যেই জোটের সুফল 2001 সালে বিএনপি পায়, তারপর আমাদের নেতৃত্বে 4 দলীয় জোট হয়েছিল। এবং 1 বছর পূর্বে, 2001-এর 1 বছর পূর্বে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে জেলখানায় বন্দী করে আবার আওয়ামী লীগ, এবং সেই সময় চরম নির্যাতনের মাঝখান দিয়ে বাধ্য করে জাতীয় পার্টির নেতাকর্মীকে আবার 4 দলীয় জোট থেকে বেরিয়ে আসার জন্য। যদি সেই দিন আমরা 4 দলীয় জোট থেকে বেরিয়ে না আসতাম, তাহলে হয়তো এরশাদ সাহেবকে আওয়ামী লীগ মেরে ফেলতো। এ হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না। এরপরের প্রেক্ষাপট আপনারা জানেন, এরপরের যে প্রেক্ষাপট 2014-র জন্য আমাদেরকে দোষারোপ করা হয়। আমরা কি আদৌ দোষী? জাতীয় পার্টির চেয়ারম্যানকে, জাতীয় পার্টির চেয়ারম্যান হচ্ছে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ। সেই দিন পল্লীবন্ধু হোসেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও পরিসর মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকালে আজকে সারা বাংলাদেশে যেসব বাছাই করা চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ আছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আর একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। সরকার আমাদের প্রোগ্রামকে ভয় পাইছে, ভয় নাই পেলে আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে এরা বাধা দেবে এখানে। এরা অবশ্যই আমার জাতীয় পার্টি কাউন্ট করে। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল, দেশে উন্নয়নের কাজ করছে, আমাদের ভূমিকা অনেক। যে যাই কথাই বলুক, জাতীয় পার্টি বাংলাদেশের একটা ফ্যাক্টর, এটা বারবার মনে দিয়েছে। এই 86 সনের নির্বাচনের পর থেকে প্রত্যেকটা নির্বাচনে জাতীয় পার্টি সংসদে ছিল, ভালো পজিশনে ছিল। ওরা কিশোরগঞ্জ থেকে আসছে, আজকে প্রোগ্রামে আসার জন্য আসছে। তো প্রোগ্রাম যেহেতু হয় নাই, একটা 144 জারি করছে এবং এই আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের চেয়ারম্যান এবং রাজনীতিবৃন্দ আমাদের আজকে প্রোগ্রাম স্থগিত করছে। খারাপ লাগা তো অবশ্যই, আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, প্রোগ্রাম হয় না, খারাপ তো লাগবে। আর সবচেয়ে বড় কথা যে সরকার আমাদের প্রোগ্রামকে ভয় পাইছে, ভয় নাই পেলে আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে এরা বাধা দেবে এখানে। এরা অবশ্যই আমার জাতীয় পার্টি কাউন্ট করে। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল, দেশে উন্নয়নের কাজ করছে, আমাদের ভূমিকা অনেক। যে যাই কথাই বলুক, জাতীয় পার্টি বাংলাদেশের একটা ফ্যাক্টর, এটা বারবার মনে দিয়েছে। এই 86 সনের নির্বাচনের পর থেকে প্রত্যেকটা নির্বাচনে জাতীয় পার্টি সংসদে ছিল, ভালো পজিশনে ছিল। কারা আছে পিছুতে বলতে পারবো না। সরকার তো ডিএমপি কমিশনার মহোদয় এটা জারি করছে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, কিন্তু কারা জড়িত আমরা স্পেসিফিকলি জানি না। তো অবশ্যই একটা গোষ্ঠী জড়িত, এটা সবাই জানে। আমরা সবসময় শান্তির পক্ষে, আমরা মারামারিতে ছিলাম না, এবং জাতীয় পার্টি একমাত্র শান্তিপ্রিয় দল, এটা অতীত প্রমাণিত হয়েছে। যারা করছে দেশবাসী দেখছে, এদের বিচার দেশবাসী করবে। যারা এই জঘন্যতম ঘটনা ঘটাইছে দেশবাসীর চোখের সামনে, টিভিতে, লাইভ টিভিতে আছে, এটা দেশবাসী এটা সিদ্ধান্ত নেবে কী করবে। সবাই এটাই বলতেছে এবং নেয়ারাও বলতেছে, এটা জানে এদের বিপিনুর কি আর জাতীয় পার্টি কি ড্যানের তফাৎ। তো এইগুলো চিন্তা করলাম না, ওদেরকে আমরা ভাবি না। ওদের পিছনে ইন্ধন আছে, ওরা কোনো ফ্যাক্টর না আমাদের রাজনীতিতে। না আপনাদের বলেন দুশো, আমি তো দুশোর অর্থ বুঝি না। দুশো কাকে বলে? আমাদের নিজস্ব দল আছে, আমাদের মার্কা আছে, আমাদের দল আছে। আমরা 9 বছর আমরা ক্ষমতায় ছিলাম। আমরা নির্বাচনে যাবো কি যাবো না, আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে। সংবিধানে কি কোথাও লেখা আছে যে নির্বাচনে যাওয়া অন্যায়? আমরা সংবিধানের মতো নির্বাচন হয়েছে, আমরা নির্বাচনে গেছি, দুশো হওয়ার কোনো কিছু নেই। আমরা তো সংসদেও আমরা করা সমালোচনা করছি, এই সরকারের বাইরে সমালোচনা করছি, আমরা সরকারের পক্ষে গুণগান গেছি, ভালো কাজে প্রশংসা করছি, সবাই খারাপ কাজে আমরা অবশ্যই বিরোধিতা করছি। তো দুশো হবে কেন? আমরা আমাদের রাজনীতি করছি, আমরা কি কারো মার্কাটে নির্বাচন করছি? আমাদের লাঙ্গল মার্কালে আমরা ইলেকশন করছি। তো গত নির্বাচনে কীভাবে করা হয়েছে দেড় বছর যেন আপনারা জানেন। আমাদেরকে জোর করে নিচ্ছে, চাপ দিয়ে নিচ্ছে, যে কোনো কারণে আমরা নির্বাচন যেতে বাধ্য হয়েছি। এটা মাননীয় চেয়ারম্যান সাহেব তো বারবার বলতেছে, চিন্তা ভাবনা এটা দলীয় সিদ্ধান্ত যা হবে। আমি তো দলের ফোরামের না, আমি একজন কেন্দ্রীয় কমিটির মেম্বার। তো দল যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমরা করবো। বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে আমরা ছিলাম, আমরা তো আন্দোলন করছি।
আমাদের রংপুরে মানুষ মারা গেছে, জেলে গেছে এবং হাজার হাজার নেতা গাড়ি ঘর বাড়ি ছাড়া হয়েছে। আমরা আন্দোলন করি নাই, গণতান্ত্রিক আন্দোলনকে আমরা করি নাই। 95 সনে 96 সনে অসহযোগ আন্দোলন আমরা করি নাই। এই বিএনপি ঘটনার সময় 2001-11 আগে আন্দোলনকে আমরা করি নাই। আমরা তো আন্দোলনে ছিলাম। আমরা অযথা কেন আন্দোলন করবো? ধ্বংসত আন্দোলন আমরা বিশ্বাস করি না। আমার নেতা ধ্বংসত আন্দোলন, হরতাল রাজনীতি আমরা পছন্দ করি না। আমরা তখন গণতন্ত্রের স্বার্থের সাথে আমরা অবশ্যই আন্দোলন করবো, যারা প্রয়োজন মনে করি। এই জন্য ধ্বংসত আন্দোলন করবো। প্রস্তুতি ছিল আমাদের ভালো, ইনশাআল্লাহ প্রস্তুতি ছিল হবে। এই মুহূর্তে আমার ভালো প্রোগ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু সরকার এদের এই প্রকার ভয় পাই হয়তো আমাদের এই প্রোগ্রাম করতে দেয়নি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সবসময়। যারা এই কাজ করাইছে তারা ভয় পেয়েছে, এটা আমরাও জানি। এটা আমার মুক্তি বলার কোনো দরকার নেই। এদেরকে আমরা কাউন্ট করি না। যারা আমাদের সাথে লাগছে এদেরকে কাউন্ট করি না। এদের কোনো ফ্যাক্টর না। না এরা কি, এরা কোনো ফ্যাক্টর না তো। এদেরকে ভোট আছে, এরা কখন নির্বাচন করছে, এদের পজিশন কি আমরা জানি না। নির্বাচন আসুক, নির্বাচন করুক, পরে দেখো এর পজিশন আমাদের ভালো না খারাপ। তো সম্মানিত দর্শক, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে ঘটনা ঘটেছে। তার মধ্যে থেকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে একই বলেন এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।